সবাই খেয়াল করে দেখেন, মোটামুটি সবাইকে আমি একটা কমন কোয়েশ্চেন দিয়েছি যে একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে 75 পেজ। সো আমি জাস্ট হচ্ছে এটাতে চলে যাই, এক্সারসাইজে চলে যাচ্ছি। আপনাদের হচ্ছে এই যে এখানে বেশ কয়েকটা কোয়েশ্চেন দেওয়া ছিল যে 3.17 থেকে 3.26 এবং অনেকেরই হচ্ছে আমি এগুলা দিয়েছি। সো বলা হচ্ছে যে আপনাদেরকে বের করতে বলা হচ্ছে যে এইটার কোনটা মার্কভ ম্যাট্রিক্স বা মার্কভ ম্যাট্রিক্স কিনা। ঠিক আছে, সো মার্কভ অন্যগুলো এখানে যা করার প্রয়োজন নাই। ঠিক আছে, এখানে যেরকম আইগেন ভেক্টর, আইগেন ভ্যালুস এগুলো জানতে চাওয়া হয়েছে, র্যাঙ্ক জানতে চাওয়া হয়েছে, এগুলো আপনাদের প্রয়োজন নাই। আপনাদের শুধু একটা জিনিস আমি বের করতে দিয়েছি যে এটা মার্কভ ম্যাট্রিক্স কিনা। মার্কভ ম্যাট্রিক্স কিনা এইটার জন্য হচ্ছে আমাদেরকে হচ্ছে মার্কভ ম্যাট্রিক্স হওয়ার কিছু নিয়ম আছে। ঠিক আছে, একটা ম্যাট্রিক্স যদি মার্কভ ম্যাট্রিক্স হতে হয় তাহলে তার কিছু নিয়ম আছে বা মার্কভ ম্যাট্রিক্সের কিছু প্রপার্টি আছে। সো আপনাকে জাস্ট দেখতে হবে যে এই প্রপার্টি গুলো এখানে হোল্ড করতেছে কিনা। যদি প্রপার্টি গুলো যদি হোল্ড করে তাহলে সেটা মার্কভ ম্যাট্রিক্স হবে, আদারওয়াইজ সেটা মার্কভ ম্যাট্রিক্স না। এটাই হচ্ছে আপনাদের জাস্টিফিকেশন, যে যেহেতু এটা এই প্রপার্টি গুলা হোল্ড করে সেহেতু এটা মার্কভ ম্যাট্রিক্স। আর যদি মার্কভ ম্যাট্রিক্স এর প্রপার্টি গুলো যদি হোল্ড যদি না করে, কোন একটা যদি ভায়োলেট করে, তাহলে আপনি বলবেন যে যেহেতু এটা ভায়োলেট করতেছে সুতরাং এটা মার্কভ ম্যাট্রিক্স না। স্যার একটা ভায়োলেট করলে তো আর মার্কভ ম্যাট্রিক্স হবে একটা না। ভায়োলেট করলে আর সেটা মার্কভ ম্যাট্রিক্স হবে না। জি স্যার। ঠিক আছে, মার্কভ ম্যাট্রিক্স হওয়ার জন্য সবগুলোকেই সে ইয়ে করতে হবে, মেনটেন করতে হবে। যেমন এখন প্রথম যে ইয়েটা কথা বলা হচ্ছে, দ্য নাম্বার অফ রোজ ইকুয়াল টু নাম্বার অফ কলামস। ঠিক আছে, দ্যাট মিন্স মার্কভ ম্যাট্রিক্স স্কয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে, সো প্রথম সূত্রটা বোঝা যাচ্ছে, একদম সেলফ এক্সপ্লেনেটরি, যে নাম্বার অফ রোজ এবং নাম্বার অফ কলামস সমান হতে হবে। তারপরে অল দ্য এলিমেন্টস অফ পি আর রিয়েল এখানে নাম্বার। যদি মাইনাস ভ্যালু দেওয়া থাকে সেক্ষেত্রেও কি সমান হলে ওটা হ্যাঁ, আমরা এই যে স্কয়ার ম্যাট্রিক্স সেকেন্ড ধরবো? পয়েন্টে বলেন অল দ্য এলিমেন্টস অফ পি আর রিয়েল নাম্বার। ঠিক আছে, সো ইমাজিনারি নাম্বার হলে সেটা আর হবে না, বাট মাইনাস হতেই পারে। ঠিক আছে, যদিও আমাদের প্রবাবিলিটি সাপেক্ষে সেটা কিন্তু মাইনাস হবে না, বাট এইখানে মার্কভ ম্যাট্রিক্সের যে প্রপার্টি, সেই প্রপার্টি অনুযায়ী সেটা রিয়েল নাম্বার হলে মার্কভ ম্যাট্রিক্স হবে। ওকে, সো নেগেটিভ নাম্বার হলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি ইমাজিনারি নাম্বার, যে আই যদি যুক্ত থাকে, আমরা আশা করি যে আপনারা সবাই কমপ্লেক্স নাম্বারের ইয়ে জানেন, সো যদি ইমাজিনারি নাম্বার হয় তাহলে সেটা মার্কভ ম্যাট্রিক্স হবে না, বাট নেগেটিভ নাম্বার হলে সেটা হতে পারবে। খেয়াল করে দেখেন, এই যে প্রথম যে পয়েন্টটা, দ্বিতীয় যে পয়েন্টটা, সেটাই আবার 3 নম্বর পয়েন্ট দ্বারা আরো ভালোভাবে সংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। ঠিক আছে, যে আমি এইমাত্র যেটা বললাম যে নেগেটিভ নাম্বার, 2 নম্বর পয়েন্ট দিয়ে বললাম যেটা নেগেটিভ নাম্বার, যে রিয়েল ভ্যালু হবে, কোনো ইমাজিনারি নাম্বার হবে না, সেটাকে আরো ফার্দার মডিফিকেশন বা আরো ফার্দার স্পেসিফাই করে দিচ্ছে 3 নম্বর পয়েন্ট দ্বারা। সেটা কি, 0 is less than equal to p of ij less than equal to 1। তার মানে p of ij এর ভ্যালুগুলো 0 থেকে 1 এর মধ্যে। স্যার নন নেগেটিভ, তাহলে তো নেগেটিভ হবে। all values of i and j। ঠিক আছে, সো p of ij এর ভ্যালুগুলো 0 থেকে 1 এর মধ্যে, ইনক্লুডিং 0 and 1। তার মানে সেখানে যদি 2 3 সেগুলো যদি থাকে, শুধু নন নেগেটিভ ম্যাট্রিক্স সেটা তো নাই, আরো স্পেসিফাই করে দিচ্ছে যে 2 3 এগুলো হলো সেটা আর কিন্তু মার্কভ ম্যাট্রিক্স হবে না, কেননা প্রত্যেকটা p of ij এর প্রত্যেকটার ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, যেহেতু এগুলো তাহলে প্রবাবিলিটি। নেগেটিভ ভ্যালু গুলো কেন হবে তাহলে? তাহলে সেটাই তো নেগেটিভ হবে বললাম, না। নেগেটিভ ভ্যালু তো হবেই না। যেটা দ্বিতীয় 2 নম্বর পয়েন্ট যেটা ছিল যে রিয়েল নাম্বার হবে, ওরা 2 নম্বর পয়েন্ট দ্বারা জাস্টিফাই করছে যে এটা রিয়েল নাম্বার হবে, কমপ্লেক্স নাম্বার হবে না। 3 নম্বর পয়েন্টে এসে সেটাকে আরো ফার্দার স্পেসিফাই করছে যে এই যে শুধু রিয়েল নাম্বার বলতে কোন ধরনের রিয়েল নাম্বার, নন নেগেটিভ রিয়েল নাম্বার। নন নেগেটিভ রিয়েল নাম্বারের মধ্যে আবার সেটা কিরকম, 0 থেকে 1 এর মধ্যে, একের বেশি কোনোভাবেই না, 0 চেয়ে কম কোনোভাবেই না। ওকে, এখন আপনি এই পয়েন্টগুলোর সাপেক্ষে দেখেন, তারপর আরো আছে 4 নম্বর পয়েন্টে দেখেন, the sum of each column is exactly 1। সো আপনি কলাম ওয়াইজ যতগুলো ভ্যালু আছে সবগুলাকে সাম আপ করবেন, সাম আপ করলে যদি 1 হয় দেন উপরে 3টা শর্ত তো পূরণ হচ্ছে, তারপরে 4 নম্বর শর্ত যদি পূরণ হয়, সামের কলামগুলোর সাম যদি 1 হয়, প্রত্যেকটা কলামের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কলামের সাম 1 হবে। যদি কোনোটা যদি 1 যদি না হয় তাহলে সেটা মার্কভ ম্যাট্রিক্স হবে না।
5 এবং 6 যেহেতু আইগেন ভ্যালু আইগেন ভেক্টর নিয়ে আমরা কাজ করছি না, আমরা শুধু এই 1 2 3 4 এই 4টা পয়েন্টের সাপেক্ষে এই কোয়েশ্চেনটাকে অ্যান্সার করব। এখন কি আর কারো কোনো মানে কনফিউশন আছে? স্যার দুইটা কলামই স্যার, নেটে মনে হয় একটা কলাম মানে ছিল, এই জন্য কনফিউশনটা ছিল। অবশ্য ঠিক মতো দেখিনি, তাহলে তো স্যার ম্যাক্সিমাম ম্যাট্রিক্সই মার্কভ ম্যাট্রিক্স হবে না। সেটা এখন আপনি ওইখান থেকে জাস্টিফাই করে দেখতে পারেন। ফর এক্সাম্পল কারণ দেখা যায় ম্যাক্সিমাম স্যার একটা কলাম মিলে 1 আসে, কিন্তু অপর কলামটা মিলে না। যদি না হয়ে থাকে তাহলে তো সেটা হবে না। যেমন কেন এইখানে খেয়াল করে দেখেন 18 19 20, যেমন 18 আগে বলি তারপরে আসি। 18 প্রথমটা আমাদের কি ছিল, যেটা একটা স্কয়ার ম্যাট্রিক্স হবে, রোজ এবং কলাম সমান হবে, এটা স্যাটিসফাই করে, রাইট? 2 বাই 2 ম্যাট্রিক্স স্যাটিসফাই করতেছে। দ্বিতীয় পয়েন্টটা কি বলছে, এটা একটা রিয়েল ইয়ে হবে, নাম্বারগুলো রিয়েল নাম্বার হবে, এগুলা সবগুলা রিয়েল নাম্বার, সে বিষয়ে কোনো সমস্যা নাই। 3 নম্বর পয়েন্ট বলছে যে প্রত্যেকটা প্রবাবিলিটি 0 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ, এবং এগুলো সবগুলাই 0 থেকে 1 এর মধ্যে, কেননা সবগুলাই হচ্ছে পয়েন্ট দিয়ে 0 পয়েন্ট সামথিং 0 পয়েন্ট সামথিং। সো 3 নম্বর পয়েন্টটাকে সে স্যাটিসফাই করে। 4 নম্বর পয়েন্টে এসে বলছে প্রত্যেকটা কলামের সামেশন 1 হবে, এক্স্যাক্টলি 1, নট লেস দেন 1, নট গ্রেটার দেন 1, এক্স্যাক্টলি 1 হবে। যেমন এখানে প্রথম কলামটা যদি যোগ করি 1.1 হয়ে যাচ্ছে, তাহলে আমি আর দ্বিতীয় কলামটা দেখার দরকার নেই, যদিও দ্বিতীয় কলামটা 1, বাট দ্বিতীয় কলামটা আমার আর দেখার দরকার হবে না, যেহেতু প্রথম কলাম দিয়ে সেটা ভায়োলেট করে ফেলতেছে। সুতরাং এটা একটা মার্কভ ম্যাট্রিক্স না। আমি কি বুঝাতে পেরেছি? মানে যে কোনো একটা যদি রুলস মেইনটেইন না করে তাহলে সেটা মার্কভ যে ম্যাট্রিক্স কোনো হবে না। একটা মেনটেন না করলে সেটা মার্কভ ম্যাট্রিক্স হবে না, প্রত্যেকটা রুল মেনটেন করতে হবে, স্ট্রিক্ট রুল সবগুলা। আমরা তো স্যার কোশ্চেন দেখে তাহলে বুঝতেছি স্যার কোনটা মার্ক হবে আর কোনটা মার্ক হবে না। ডেফিনেটলি, কিন্তু সেটা তখন আপনাকে এই যে প্রত্যেকটা, এখানে আমি 4টা পয়েন্টের কথা বললাম, জাস্টিফিকেশনটা কোথা থেকে আসছে, এই যে 4টা সূত্র বা আমার যে, হ্যাঁ এগুলো প্রত্যেকটা আমি রুল বলতে পারি, এই প্রত্যেকটা রুল সে স্যাটিসফাই করছে বা করছে না, এটা সাপেক্ষে হচ্ছে আমার জাস্টিফিকেশনটা। মানে স্যার সবগুলো দেখাই দিতে হবে আর কি, যে সবগুলো বলে দিতে হবে, সবগুলো দেখাই দিতে হবে যে হ্যাঁ এটা 1 নম্বর পয়েন্টটা যেটা ছিল, যেটা একটা স্কয়ার ম্যাট্রিক্স, এটা স্কয়ার ম্যাট্রিক্স বা এটা স্কয়ার ম্যাট্রিক্স না, তারপর 2 নম্বর পয়েন্টটা, তারপর 3 নম্বর পয়েন্টটা, তারপর 4 নম্বর পয়েন্ট। এবং যদি 1 নম্বর স্যার পয়েন্টে যদি ভায়োলেট 3.9 করে ফেলে, যদি 1 নম্বর পয়েন্টে ভায়োলেট করে ফেলে, তাহলে আপনি আর 2 3 4 যাওয়ার কোনো দরকারই নেই, যেই স্টেটে স্যার ভায়োলেট করবে ওইখানে শেষ। শেষ, এক্স্যাক্টলি। যে স্টেজে ভায়োলেট করে ফেলতেছে সেই ক্ষেত্রে তো এটা মার্কভ ম্যাট্রিক্স হচ্ছে না। আমার তো দেখা দরকার হচ্ছে মার্কভ ম্যাট্রিক্স হওয়ার জন্য 4 নম্বর স্টেপ পর্যন্ত যেতে হচ্ছে, বা 4 নম্বর রুল পর্যন্ত। তার আগেই যদি ভায়োলেট করে ফেলে তাহলে তো ভায়োলেট করেই ফেললো, সেটা মার্কভ ম্যাট্রিক্স না। বুঝতে পারছি। 3.19 যেটা পরেরটা ওইটা তো স্যার স্কয়ার ম্যাট্রিক্স ধরবো, তাই না? প্রথমে স্কয়ার ম্যাট্রিক্স, রোজ কলাম সমান, সুতরাং স্কয়ার ম্যাট্রিক্স দুইটাই রিয়েল নাম্বার, ঠিক আছে, ইমাজিনারি নাম্বার কোনোটা জি না। স্যার। 2 নম্বর পয়েন্টও ভ্যালিড, নাই ঠিক আছে, বাট 3 নম্বর পয়েন্টে গিয়ে সেটা ভায়োলেট করতেছে, নন নেগেটিভ হয়ে গেছে। এটা নেগেটিভ হয়ে নেগেটিভ হয়ে গেছে, গেছে। ঠিক আছে, 3 নম্বরে গিয়ে সেটা ভায়োলেট করে ফেলছে। সো আমি আশা করি আমরা যে কোনোটাই হচ্ছে এখন ইয়ে করতে পারবো। ফর এক্সাম্পল 3.21, এটা কি মার্কভ ম্যাট্রিক্স? স্যার ম্যাটটি দেয়া থাকবে, আমাদের ওই স্টেট অনুযায়ী বর্ণনা করতে হবে। 3.21 কি মার্কভ ম্যাট্রিক্স? না স্যার স্কয়ারই মার্কভ ম্যাট্রিক্স স্যার। জি স্যার, মার্কভ ম্যাট্রিক্স। ইটস এ মার্কভ ম্যাট্রিক্স, ঠিক আছে। তো এরকম ভাবে হচ্ছে আপনারা অন্যগুলা জাস্টিফাই করে দেখবেন, ঠিক আছে। এখানে সামগুলা 1 হচ্ছে, অন্যান্য যে সূত্রগুলো আছে সেগুলো সে মেইনটেইন করছে। হ্যাঁ বলেন। স্যার হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। কোশ্চেনটা কি স্যার এরকম দেয়া থাকবে, আমাদের জাস্ট খালি মিলাতে হবে স্টেটের সাথে মিলে কি মিলে না, এইটা অ্যানসার। কোশ্চেনটা যেরকম ছিল কোশ্চেন তো সেরকমই থাকবে নাকি? হ্যাঁ কোয়েশ্চেন তো আপনাদেরকে, স্যাম্পল কোয়েশ্চেন তো আপনাদের অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে দিয়েছি, এটার জন্য কোয়েশ্চেনটা যেভাবে দেয়া আছে এরকম ভাবেই আসবে, এবং আমি যেভাবে আলোচনা করলাম স্যার। অ্যানসারটা এভাবে লিখতে হবে। স্যার
হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলেন। স্যার লেটস সে স্যার 3.21 স্যার পরীক্ষা আসলো, এটা আইসা বলা থাকবে যে মার্ক অফ ম্যাট্রিক্স কি অথবা কি না, দেন আমরা যে স্টেপ গুলো আছে এইগুলোর সাথে মিলে দেখবো, হইলে পরে লিখবো মার্ক অফ, না হলে আপনি লিখবো যে মার্ক অফ না, এই আমাদের অ্যান্সার, আর তো কিছু লেখার দরকার নাই। হ্যাঁ আমি তো আলোচনা করলাম তো আজকে এটা নিয়েই, যে 4টা পয়েন্ট আছে, আপনাকে 4টা পয়েন্ট ভেরিফাই করে দেখাতে হবে যে এই 4টা পয়েন্ট সে স্যাটিসফাই করে। যদি 4টা পয়েন্টই স্যাটিসফাই করে তাহলে বলবেন যে যেহেতু সে 4টা পয়েন্ট স্যাটিসফাই করতেছে তাহলে এটা একটা মার্ক অফ ম্যাট্রিক্স। জি স্যার। ওকে, স্যার দেখা গেল স্যার এমন একটা কোশ্চেন দিলেন স্যার, প্রথম স্টেপটাই স্যার মিললো না, তাহলে কি অ্যান্সারটা কি ওই এক লাইনে হবে? হ্যাঁ প্রথম রুলটা যেহেতু ভায়োলেট করছে তাহলে ওইখান থেকে আপনি অ্যান্সার বলে দেবেন যেহেতু এটা প্রথম সূত্রটাই ভায়োলেট করতেছে বা স্যাটিসফাই করছে না, সুতরাং এটা মার্ক অফ ম্যাট্রিক্স না। এটাই তো হচ্ছে জাস্টিফিকেশন। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝতে পারছেন, ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনটাতে? স্যার সিডিএফ পিডিএফ এর এক্সারসাইজ। সিডিএফ পিডিএফ এর এক্সারসাইজ, হ্যাঁ সিডিএফ পিডিএফ কোথায় আছে? এই যে সিডিএফ পিডিএফ। সিডিএফ পিডিএফ কোনগুলো দিয়েছি আমি, কিন্তু বেশ কিছু নাম্বার আছে যেগুলো মূলত হচ্ছে এইখান থেকে আমার যেগুলো জেনারেট হয়েছে, র্যান্ডম নাম্বারে যেগুলো আছে সেগুলোর জন্য হচ্ছে আপনাকে সিডিএফ পিডিএফ তৈরি করতে হবে। আর সিডিএফ পিডিএফ এর সূত্রটা কি আগে সেটা ক্লিয়ার করে নেই। সিডিএফ কাকে বলি আমরা? এফএক্স এক্স কমিউনিটি এফএক্স এক্স তো ডিস্ট্রিবিউশন। অবশ্যই, সেটা কার জন্য? একটা সার্টেন রেঞ্জ পর্যন্ত, কিন্তু লেস দেন অর ইকুয়াল টু এক্স, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ ঠিক আছে, এফ অফ এক্স তো এফ অফ এক্স অফ এক্স সেটা তো অবশ্যই, বাট সেখানে প্রবাবিলিটি গুলো আমরা কিভাবে দেখানোর চেষ্টা করি? পি এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু এক্স, মানে একটা সার্টেন ভ্যালু পর্যন্ত সবগুলোর কিউমুলেটিভ যে ডিস্ট্রিবিউশন, সেটাই আসলে সিডিএফ ফুল ফর্ম কি? কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। ঠিক আছে, একটা র্যান্ডম ভ্যালুর একটা সার্টেন ভ্যালু পর্যন্ত তার যে প্রবাবিলিটি গুলো আছে সেগুলো সামেশনটাকে আমরা বলি হচ্ছে সিডিএফ। ঠিক আছে, যেমন আমি কিন্তু, আচ্ছা ইয়েতে চলে যাই, স্ক্রিন শেয়ার করে ফেলি। যেমন এই যে সিডিএফ ডিসক্রিট কেস, কন্টিনিউয়াস কেস, দুইটা কেসে কিন্তু হতে পারে। যেমন ডিসক্রিট কেসে আমরা যেটা দেখতে পাই এটা স্টেয়ার কেসের মতো ক্রমাগতভাবে বাড়তে থাকে, বাট এখানে প্রবাবিলিটি সবগুলো যে সমান হবে অলওয়েজ নট নেসেসারি। ঠিক আছে, প্রবাবিলিটি কম বেশি হতেও পারে, যেটা আমরা দেখছিলাম লাস্টের দিকে। ঠিক আছে, এই যেমন একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেখানো হয়েছে। আচ্ছা, এখানে তো সবগুলা প্রবাবিলিটি সেম না। এটা তো পিএমএফ স্যার। এটা পিএমএফ, মানে যেটা বলতেছি যে সিডিএফ ও কিন্তু এরকম সবগুলোর জন্য যে ভ্যালু সেম আসবে, প্রবাবিলিটি ভ্যালু সেম আসবে সেরকম না। সেক্ষেত্রে হচ্ছে স্টেয়ার কেস গুলো লাভ দিয়ে হবে। ঠিক আছে, যেমন এটার ক্ষেত্রে হচ্ছে কি প্রবাবিলিটি মাস ফাংশন, সবগুলোর ক্ষেত্রে প্রবাবিলিটি সমান 1/6 প্রবাবিলিটি। ঠিক আছে, এই পিএমএফটাই যখন ফিগার গুলো কেমন হবে এটা স্যার বুঝতেছি, বাট ওই যে র্যান্ডম ভ্যারিয়েবল যেগুলো বের করার কথা বলছে ফার্স্টে, আউটকাম গুলা ওইগুলো স্যার কিভাবে হবে? তো এক একটা ম্যাথে এক এক রকম বলছে। আবার বলেন স্যার এক্সারসাইজের ভিতরে যে আউটকাম গুলা বের করার কথা বলছে এক্সারসাইজের ভিতরে কোন একটা পার্টিকুলার এক্সারসাইজ বলেন, কত নাম্বার? স্যার সাপোজ 1.28 যে আউটকাম গুলো বের করার কথা বলছে ফার্স্টে এই নম্বরে 1.28, এটা তো কোনো ভ্যালুই দেয়া নাই, এ আর বি এর মাধ্যমে বলেছে। ঠিক আছে, এ এবং বি এর মাধ্যমে বলেছে আপনাদের প্রবাবিলিটি গুলো। সো তাহলে এইখানে আমাদের কি জানতে চেয়েছে? A router has 10 input ports and at a given time instance each input could receive a packet with probability A or it could be idle. আচ্ছা, সো সে একটা প্যাকেট রিসিভ করতে পারে,
এ প্রবাবিলিটিতে অথবা সে আইডল থাকতে পারে, যেটা প্রবাবিলিটি হচ্ছে তাহলে 1 - a। নম্বর হচ্ছে লিস্ট অল পসিবল আউটকামস অফ দ্য এক্সপেরিমেন্ট। তাহলে পসিবল আউটকাম কি কি হতে পারে? এটার পসিবল আউটকাম কি কি হবে বলতে পারি কেউ? স্যার 10 কি হবে? 10 আর একটু ক্লিয়ার মানে করেন। 10 বলতে এখানে 10টা ইনপুটের কথাই তো বলছে। 10টা ইনপুটের 10টা কথা বলেছে, তার মানে স্যার কি? এখানে তো 10টা ইনপুটের কথা বলছে। জি স্যার। হ্যাঁ, তাহলে র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুগুলো কত থেকে কত Possible- পর্যন্ত হতে পারে? 1 থেকে 10। 0 থেকে 10। 0 তো একটা ভ্যালু হতে পারে যে কোনো স্যার প্যাকেটই তাহলে আসে। তো আউটকাম 11টা 11টা আউটকাম আসবে, হয়ে যায়। 11টা আউটকাম আসবে। ঠিক আছে, টোটাল এক্স এর ভ্যালু হবে 0 থেকে 10 পর্যন্ত। ঠিক আছে, যেরকম ভাবে হচ্ছে আমরা একটা এক্সাম্পল করেছিলাম না, কত নম্বর এক্সাম্পল করেছিলাম? উপরের দিকে একটা এক্সাম্পল করেছিলাম না? স্যার বাফেটের অঙ্ক করছিলাম। না, বা- র্যান্ডম ভেরিয়েবল নিয়ে। স্যার এরর ফ্রি এরকম হ্যাঁ 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 ওইটাই এই যে এটা মনে হয় এ প্যাকেট ইজ রিসিভড আইদার কারেক্টলি অর ইন হ্যাঁ এরর। এটা ঠিক আছে, সো এটার জন্য আমাদের কয়টা আউটকাম আসছিল? না স্যার, এটা না, এটা না স্যার, উপরে উপরে না, এটা তো হচ্ছে এই তো র্যান্ডম ভেরিয়েবল এখান থেকে শুরু হয়েছে। এটা তো ফাইনাইট, ইনফাইনাইট, কন্টিনিউয়াস, ডিসক্রিট, এই জিনিসটা। আরো নিচের দিকে। হ্যাঁ, আমার কাছে মনে হয় এটা মনে হয় আমরা আলোচনা করেছিলাম মনে হয় ক্লাসে। না স্যার, এটা করা হয়নি। এটা করা হয়নি। স্যার তো ওইটা এখানে নাই যেটা আলোচনা না হয়েছে। এখানে আছে 1.26 নাম্বার এক্সারসাইজে। 1.26 না, আমরা যেটা ক্লাসে আলোচনা করেছিলাম কোনটা, এখানকার কোনটা কি আলোচনা করেছিলাম? জি স্যার, ওইটা 1.26 লাস্টের পেজে। সিডিএফ, আচ্ছা একদম লাস্ট পেজে। জি হ্যাঁ, স্যার। 1.26 ঠিক আছে। সো খেয়াল করে দেখেন, a buffer contains 10 packets. 4 packets contain an error in their payload and 6 are error free. 10টার মধ্যে কি অবস্থা হয় সেটা বলছে। বলা হচ্ছে 3 packets are picked at random for processing. সেখান থেকে আমি কয়টা প্যাকেট নিচ্ছি? 3টা প্যাকেট নিচ্ছি। Okay? Let the random variable x denote the number of error free packets. সো যে 3টা প্যাকেট নিচ্ছি সেটাকে আমি এখন র্যান্ডম ভেরিয়েবলের মাধ্যমে প্রকাশ করতে যাচ্ছি এবং বলতেছি x হচ্ছে সেই র্যান্ডম ভেরিয়েবলটা প্রকাশ করতেছে। এখন প্রথমে বলতেছি কি, লিস্ট অল পসিবল আউটকাম অফ দ্য এক্সপেরিমেন্ট। ঠিক আছে, সো এই এক্সপেরিমেন্টের টোটাল আউটকাম গুলো কি কি হতে পারে? আমি প্যাকেট নিচ্ছি কয়টা? 3টা প্যাকেট নিচ্ছি, 10টা প্যাকেট কিন্তু দেখছি না। প্যাকেট দেখতেছি হচ্ছে 3টা প্যাকেট। তাহলে 3টে প্যাকেটের অবস্থা কি কি হতে পারে? সবগুলাই এরর হতে পারে, কোনোটাই এরর নাও হতে পারে। এরকম ভাবে একটা এরর হতে পারে, 2টা এরর হতে পারে, তাই না? তাহলে টোটাল আউটকাম কয়টা হতে পারে? একটাও এরর নাই, দ্যাট মিন্স 0 এরর। ওকে, একই রকম ভাবে একটা এরর, 2টা এরর, 3টা এরর, মানে একটা এরর বলতে একটা প্যাকেটে এরর, 2টা প্যাকেটে এরর, 3টে প্যাকেটে এরর। তাহলে কয়টা আউটকাম পাচ্ছি? স্যার মোট মানে 4টা আউটকাম হয়। 4টা আউটকাম পাচ্ছি আমরা, 0 একটা আউটকাম আমাদের এইখানে। ঠিক আছে, তাহলে একই রকম ভাবে আমরা এখন যেটা আলোচনা করতেছিলাম সেটা কত? পরবর্তীতে যেটা আলোচনা শুরু করছিলাম 28। ঠিক আছে, তাহলে এইখানে কিন্তু আমার 10 ইনপুট পোর্টের কথাই বলা হয়েছে, বাট প্যাকেট কিন্তু আর কয়টা এখান থেকে পিক করতেছি এরকম কোনো কিছু বলা নাই। মানে ওই 10টা পোর্টের যে প্যাকেটগুলো সেগুলোর কথাই আমাকে বলা হচ্ছে। কেউ মনে হয় বাইরে এখনো।
স্যার তাহলে কি প্রবাবিলিটি 1/11 হবে? প্রবাবিলিটি হবে 1/11। আর এখানে প্রবাবিলিটি কিন্তু দেয়া আছে এ, ঠিক আছে, প্রবাবিলিটি এ সেটা আমরা বের করে ফেলতেছি, সেটা ভ্যালু হচ্ছে 1/11। তাহলে সেখান থেকে হচ্ছে আমরা প্রবাবিলিটি এই প্রত্যেকটার জন্য বের করে ফেলতে পারি, তারপর সেটা সাপেক্ষে আমাদের সিরিয়াল। স্যার আর স্যার 1.30 তাহলে আউটকামটা স্যার জাস্ট এভাবে লিখবো 0 1 2 3 4 এভাবে 10 পর্যন্ত লিখবো? হ্যাঁ, এইভাবে লিখলেই হবে এটার জন্য। স্যার তারপর বি আরেকটা নাম্বার দিয়েছেন, জি স্যার বি নাম্বারটা বি নাম্বারের ভ্যালুই তো সে ভ্যালু তো হচ্ছে Active input x ইকুয়াল টু চাচ্ছে। 0 থেকে 10 পর্যন্ত। আর আউটকাম গুলো কি কি, আউটকাম গুলোর জন্য আমরা কিভাবে করেছিলাম, আমরা বলেছিলাম যে আমরা একটা ধরে একটা কি বলে এটাকে, কোন একটা সিম্বল দ্বারা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি, যে আমার এই প্যাকেটের মধ্যে হচ্ছে বলেছিল যে 4টা প্যাকেট, ওই হিসেবে আউটকাম বের করতে পেরেছি। এখানে তো কিছু বলে নাই, শুধু আইডিয়াল দেওয়া আর দেওয়া। এই জন্য হচ্ছে আমরা 10টা প্যাকেটের জন্য হচ্ছে এই যে পোর্ট গুলো আছে প্রত্যেকটার জন্যই আমি এখানে বিবেচনা করব যে 10টা পোর্ট আছে, এর রাউটার has 10 ইনপুট পোর্টস, ঠিক আছে, and at a given time instance each input could receive a packet with probability a or it could be idle, ঠিক আছে। তার মানে এই 10টা পোর্টের মধ্যে আইদার প্যাকেট আসতে পারে তবে নাও আসতে পারে, ঠিক আছে। যেমন এখানে ছিল এরর আর এরর ফ্রি, এখানে হচ্ছে প্যাকেট আসছে অথবা আসে নাই। সুতরাং সেইটার সাপেক্ষে এখন আপনি এই ঘটনাগুলোকে করতে পারেন যে প্রথমটাতে প্যাকেট আসছে আর কোনোটাতে প্যাকেট আসে নাই, ঠিক আছে। সেটা প্যাকেট সাজাবো এভাবে। হ্যাঁ, সুতরাং প্যাকেট আসছে, ফর এক্সাম্পল প্যাকেট আসছে, এটাকে আপনি একটা সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করেন। ফর এক্সাম্পল সিম্বলটা হচ্ছে এ, ক্যাপিটাল এ, ঠিক আছে। আর সিম্বল আসে নাই, এটাকে আমি ধরলাম হচ্ছে বি। তাহলে প্যাকেট একটাতেও আসে নাই, সেই ঘটনাটাকে আমি কিভাবে, সেই আউটকামটা কি হবে, 10টা বি, ঠিক আছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, আমার এখানে তো কোনো অ্যানোটেশন করা যাবে না। স্যার ক্লিয়ার হইতেছে না তো, মানে তার মানে কি 10টা এ দিয়ে সবগুলো আসবে এরকম টাইপের? হ্যাঁ, ক্লিয়ার কেন হচ্ছে না, আপনারা মনে হয় শুধু লেকচার গুলোই পড়ার চেষ্টা করছেন। লেকচার গুলো পড়লে শুধু হবে না, আমি বারবার বলছি একটু পড়াশোনা করতে হবে। বললাম আমি একটা এ দিলাম আর 9টা বি দিলাম, তখন তো আমার এ ঘটনাটা হচ্ছে কি, প্যাকেট আসছে, অ্যারাইভ, ঠিক আছে, এ ডাবল আর আই ভি ই, আর এন দ্বারা হচ্ছে ফর এক্সাম্পল নট অ্যারাইভড, এই দুইটা ঘটনাকে আমি বর্ণনা করতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে আমার এইখানে 10টা পোর্টের মধ্যে, এটার কিন্তু না, আমি কিন্তু আপনাদের এক্সারসাইজের কথা বলতেছি, সেটার অবস্থাটা কি হবে, প্রথমে মনে করেন একটাও প্যাকেট আসে নাই, দ্যাট মিন্স 10টা এন, 3 2 5 6 7 8 9 10, এটা মানে কি 10টা পোর্টের একটার মধ্যেও প্যাকেট আসে নাই। আর এটাকে আমি যখন র্যান্ডম ভেরিয়েবল দ্বারা যখন রিপ্রেজেন্ট করতেছি তখনই সেটার মান হচ্ছে কত, 0। আর ফর এক্সাম্পল প্রথমটাতে প্যাকেট আসছে, অ্যারাইভ, আর বাকি সবগুলো হচ্ছে এন, এন, তাহলে এটা র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু মান হচ্ছে কত, 1। 1। মানে নিউমেরিক্যাল ভ্যালু দ্বারা যখন রিপ্রেজেন্ট করতেছি তখনই তো সেটাকে আমরা বলতেছি র্যান্ডম ভেরিয়েবল, তাই না? এটা তো হচ্ছে আমার আউটকামটা। এইভাবে 11টা কম্বিনেশন তৈরি করবো। এবার 11টা কম্বিনেশন তৈরি হবে, এক্স্যাক্টলি। সবগুলো অ্যাক্টিভ এটা না হচ্ছে হওয়া প্রথমটা, প্রথম অ্যান্সারটা, যে লিস্ট পসিবল আউটকাম গুলো কি কি, ঠিক আছে। এটা হচ্ছে একটা পসিবল আউটকাম। তাহলে এরকম ভাবে আপনার বাকি পসিবল আউটকাম গুলো বের করতে হবে। তারপরে x ইকুয়াল টু 2, ঠিক আছে, যে এখানে 2টা প্যাকেট আসতে পারে। সো এখানে কত রকম ভাবে 2টা প্যাকেট আসতে পারে সেটা আমি কিন্তু এখানে দেখছি না, আমি দেখতে যাচ্ছি 2টা প্যাকেট আসছে। ওকে, সো x ইকুয়াল টু 2, সো সেটার জন্য হচ্ছে আপনি একটা কম্বিনেশন এখান থেকে তৈরি হবে। এইভাবে যতগুলা পসিবল আউটকাম হতে পারে
সেটা প্রথমে আমাকে দেখাতে হবে, সেটা হচ্ছে এ এর অ্যান্সার। দেন এই তার সাপেক্ষে বি এর অ্যান্সার হচ্ছে এইটা। তারপর হচ্ছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি। এখন আপনি প্রবাবিলিটি বের করেন এক্স এর কোনটার প্রবাবিলিটি কত। তারপর হচ্ছে তার সিডিএফ। বোঝা যাচ্ছে কি নাকি স্টিল কোনো কনফিউশন? স্যার অ্যাক্টিভ ইনপুট পোর্টস বলতে অ্যারাইভটাকে বোঝাচ্ছেন? অ্যাক্টিভ ইনপুট পোর্ট বলতে মানে এখানে তো বলছে যে র্যান্ডম ভ্যারিয়েবল এক্স বের করতে হবে অ্যাক্টিভ ইনপুট পোর্টস এর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আমার কয়টা অ্যাক্টিভ আছে সেটাই তো আমি দেখতে যাচ্ছি। যেমন এইখানে অ্যাক্টিভ কয়টা আছে? 0 0 সংখ্যক অ্যাক্টিভ আছে। 0 এই হ্যাঁ, জন্য 0 হয়েছে। x 0 equal to সংখ্যক 0 হতে পারে 1 সংখ্যক। 0 সংখ্যক অ্যাক্টিভ আছে। এখানে এ হচ্ছে একটা, বাকি 9টাই বলেছি n। তাহলে আমার অ্যাক্টিভ পোর্ট কয়টা? একটা একটা, সেজন্য x equal to 1। তারপরে এখানে আমি ধরে নিয়েছি যে কোনো Double জায়গায় দুইটাতে double হচ্ছে অ্যাক্টিভ আছে, এর বিভিন্ন জায়গায় n n। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভ পোর্ট কয়টা? দুইটা। দুইটা, x equal to 2। এইভাবে এখানে যতগুলো স্যার বুঝতে situation পেরেছি। হতে পারে সবগুলো আমরা দেখাবো। তার মানে প্রত্যেকটা প্রবাবিলিটি হচ্ছে 1/11, তারপর 1/11 1/11 ধরে exactly। সিডিএফ টা সিডিএফ টা বের করবেন। ঠিক আছে, আর সিডিএফ টা যখন বের হবে তখন প্রথম x equal to 0 এর জন্য আসবে, তারপর x equal to 1 এর জন্য কি হবে? স্টেয়ার কেসটা পরের ধাপে চলে যাবে, মানে আগের স্টেপের সাথে যোগ হবে এখানে। যোগ হবে। এক্স্যাক্টলি। কনফিউশন ক্লিয়ার? স্যার জি, আশা স্যার। করি ক্লিয়ার। ওকে। তারপরে আর স্যার কোনো এখান থেকে আরো তো দিয়েছে 1.30 এক্সারসাইজ। স্যার 1.29 এ যে পিডিএফ টা বলছে এটা পরে স্যার পিডিএফ টা কিভাবে হবে? 1.29 স্কেচ দ্য পিডিএফ। এখন এটার জন্য পিডিএফ বলেছে আপনাকে। 1.29 তো স্যার দেয় নাই। আচ্ছা, সেটা দিছে? যাই হোক, বলেছে যে স্কেচ দ্য পিডিএফ। সো পিডিএফ কি আমরা বের করতে পারি এটার জন্য? আমাদের পিডিএফ এর ডেফিনিশন কি? এগুলো তো সব ডিসক্রিট কেস, তাই না? ডিসক্রিট কেসে আমরা পিডিএফ বের করতে পারি। স্যার ডিসক্রিট কেসের ক্ষেত্রে এটা পিএমএফ বলেন না? তখন তো সেটা পিএমএফ হয়ে যাবে। ওকে, তখন হচ্ছে স্যার সিঙ্গেল, শুধু সিঙ্গেল দাগিগুলো। সিঙ্গেলটা বের করতে হবে। এই তো সবকিছু আপনারা জানেন, কিন্তু আমার মনে হয় যেটা বুঝতে পারছি যে আপনারা কিছুটা মনে হয় কনফিউজড। স্যার এরকম হঠাৎ এটাই করে দেখলে স্যার আসলে মাথা কাজ করে না যে কোনটা কি না, করব। এটা এত কঠিন কোনো কিছু আপনাদের জন্য দেয়া হয়নি, সুতরাং ওইভাবে চিন্তা করার কোনো কারণ নাই যে কি হবে না কি হবে। যে জিনিসগুলো আপনারা পারবেন আপনাদেরকে শুধু সেই জিনিসগুলোই আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আমরা এর পরের চ্যাপ্টার গুলোতে ইনফ্যাক্ট যেতেই পারিনি। স্যার 1.30 হ্যাঁ, 1.30 বলেন। A traffic light generates a packet, traffic source. A traffic source generates a packet at a certain time step with probability A. আচ্ছা, এখানে দেখেন ট্রাফিক সোর্স প্যাকেট জেনারেট করে, প্রত্যেকটা টাইম স্টেপের প্রবাবিলিটি হচ্ছে A. Let the random variable x denote the number of packets produced in a period t equal to 5 time step. তো আমি কয়টা টাইম স্টেপ দেখতে চাচ্ছি? 5টা টাইম স্টেপ। 5টা টাইপ, ওই ঠিক যেখানে ওই একটু আগে যে আলোচনা করলাম 10 ইনপুট পোর্ট। এখন আপনি সেই 10 ইনপুট পোর্টকে আপনি জাস্ট, আমি আবার যেহেতু এখানে অ্যানোটেট করতে পারছি না, আমি আবার এখানে চলে আসছি। ফর এক্সাম্পল এমন একটা স্লাইড বের করি। আচ্ছা, ফর এক্সাম্পল এইখানে জাস্ট অ্যানোটেট যাতে করতে পারি এই জন্য এখানে চলে আসছি। সো জাস্ট এরকম, সরি বাইকে গেল, কিরকম ব্যাপারটা? 5টা টাইম স্লট চিন্তা করেছে। 1 2 3 4 5, এই 5টা টাইম স্লটের কথা চিন্তা করছি। এই 5টা টাইম স্লট না বলে আপনি একটু আগে যে ইনপুট পোর্টের কথা বললাম, এটা 1 নাম্বার ইনপুট পোর্ট, এটা 2 নাম্বার ইনপুট পোর্ট, এটা 3 নাম্বার ইনপুট পোর্ট, এটা 4 নাম্বার ইনপুট পোর্ট, এটা 5 নাম্বার ইনপুট পোর্ট চিন্তা করেন না।
তাহলে কি স্যার এখানে সেম জিরো ম্যাথ ধরতে হয়ে হবে যাচ্ছে না? না? না না, ইনপুট পোর্ট কেন জেনারেট করতে হবে? এটা টাইম স্টেপ। এখানে আপনার ইয়েটা জেনারেট হয়েছে কি হয় নাই সেটা না আপনি তখন চিন্তা করবেন যে এখানে কোনোটাতেই আমার প্যাকেট আসে নাই বা প্যাকেট জেনারেট হয় নাই, সেটা তো ভিন্ন। আমি তো এটা দেখালাম হচ্ছে জিনিসটা কিভাবে আগে যে জিনিসটা আলোচনা করলাম সেটার সাথে সিমিলার কিভাবে। ঠিক আছে, আগে যেরকম আমাদের 10টা ইনপুট পোর্ট ছিল, এখানে যে 5টা টাইম স্টেপের কথা বলেছে, বেসিক্যালি এরকম 5টা ঘরের কথা বলেছে। এই 5টা ঘরের মধ্যে আপনার প্যাকেট জেনারেট হচ্ছে কি হচ্ছে না বা প্যাকেট আসছে কি আসে নাই, সেই জিনিসটা হচ্ছে আমি এখন ইভালুয়েট করতে চাচ্ছি। আমি আবার ইয়েতে চলে যাই। বের করার পর বুঝে যাবে জিরো হবে ঠিক নাকি। আছে, সো এখন হচ্ছে আপনি আউটকাম গুলো চিন্তা করেন। কি বলেছে? ট্রাফিক লাইট সোর্স জেনারেটস এ প্যাকেট। তাহলে সে প্যাকেট জেনারেট করছে না করে নাই? এই যে 5টা টাইম স্লট, সেই 5টা টাইম স্লটে একদম কোনোটাতেই সে প্যাকেট জেনারেট করে নাই, তাহলে সেটা কি? x = 0। তারপরে 5টা টাইম স্লটের কোনো একটাতে সে প্যাকেট জেনারেট করছে, x = 1। এই 5টা টাইম স্লটের 2টার মধ্যে সে প্যাকেট জেনারেট করছে, x = 2। ওকে, নাকি স্টিল নট ক্লিয়ার? স্যার আউটকামটা ক্লিয়ার হয় না স্যার এটা। এটা আউটকামটা একদম আগেরটার মতো হুবহু সেম, 0 আউটকাম কি 0 থেকে 5 নাকি? থেকে 5। এই 5টার মধ্যে যদি প্যাকেট যদি জেনারেট করে তাহলে x = 5, একটার মধ্যে প্যাকেট যদি জেনারেট না করে x = 0। এর মধ্যবর্তী একটাতে প্যাকেট জেনারেট হতে পারে, 2টাতে প্যাকেট জেনারেট হতে পারে। এখানে আপনাকে ধরে নিতে হবে যে কোন একটা ইয়ে সিম্বলের মাধ্যমে যে পি এখানে ধরলাম হচ্ছে আর এন ধরলাম জেনারেট not করছে, করি। প্যাকেট জেনারেট করছে, সেটাকে ধরলেন হচ্ছে p দ্বারা, আর নট আর জেনারেটেড n দ্বারা। তাহলে সেখান থেকে আপনি কি কি কম্বিনেশন গুলো হতে পারে সেটা বের করে ফেলেন, সেখান থেকে আপনি প্রথমে সবগুলা এন, তারপরে একটা পি, দুইটা পি, এভাবে করে লাস্টে 5টা পি। এক্স্যাক্টলি। ঠিক আছে, স্যার প্রবাবিলিটি 1/5 নাকি প্রত্যেকটার ক্ষেত্রে? 1/6 6 হবে 6 1/6 6টা আউটকাম যেহেতু। 1/6 6টা আউটকাম। তারপরে যেমন এখানে লাস্টেরটা কি বলেছে, a এর ভ্যালু বলে দিয়েছে, প্রবাবিলিটি হচ্ছে 0.2। এটা ধরে আপনি যদি সিডিএফ করেন তাহলে কেমন আসবে, এখানে প্রবাবিলিটির ভ্যালুটা আপনাকে বলে দিচ্ছে। তো সেটার ক্ষেত্রে তখন আপনি আবার পিডিএফটা বের করবেন, সিডিএফটা বের করবেন। স্যার এখানে সিডিএফ এ স্যার কি বললো বুঝিনি, 0.2। একটা স্পেসিফিক ভ্যালুর জন্য আপনাকে সিডিএফটা বের করতে বলেছে, যে র্যান্ডম আচ্ছা ভেরিয়েবলের। এক্সাম্পলটার জন্য করব না, ওইখানে তো 1/6 তো আর 0.2 আসে না। না 0.2 আসবে না, অন্য একটা ভ্যালু আসবে। যদি স্যার 0.2 এই ম্যাথটা অনেক ঝামেলার আছে স্যার, এটা বুঝতেছি না। লাস্টে সিডিএফ 0.2 দিয়েছে। স্যার এটা কি এরকম করে বাড়বে যে 0.2 0.4 0.2 করে করে বাড়বে। 0.4 আচ্ছা এটা হচ্ছে এই ম্যাথের সাথে কি রিলেটেড না এই সিডিএফটা? মানে স্যার ওইটার আগে প্রবাবিলিটি তো মানে যেগুলো বের করছে ওই ভ্যালু তো কাজে লাগতেছে না। স্যার প্রবাবিলিটি তো 1/6, তাহলে তো 1/6 ধরেই বাড়বে। এখানে মনে হয় এখানে প্রবাবিলিটি প্রথমে বলে দেওয়া ছিল হচ্ছে a, ঠিক আছে। স্যার আমরা 1/6 না ধরে 0.2 ধরে করব, তাহলেই তো হবে নাকি? না, আপনাকে তো সিতে বলছে প্রত্যেকটা প্রবাবিলিটি বের করার জন্য। না সেটা Find সি the পর্যন্ত probability। করলাম, আমরা অন্য হুম। ম্যাথ গুলোতে করছি তো সি এতে যে প্রবাবিলিটি পাই সেটা আবার ইউজ করে হচ্ছে পরের স্টেপে গিয়ে পিডিএফটা বের করি। তো এখানে ওই সিডিএফটা বের ভ্যালুটা করবেন তখন। ইউজ না করে 0.2টা করব। হ্যাঁ, স্যার এটা কি একটু অন্যরকম হবে, কারণ ফার্স্ট লাইনে তো আবার বললো প্রবাবিলিটি এ, তার মানে 0.2 বোঝাচ্ছে আউটকামের ক্ষেত্রে। এর ভ্যালুটা হচ্ছে ওরা প্রথমে বলে নাই, ঠিক আছে।
আচ্ছা এর ভ্যালুটা তো প্রথমে বলা নাই, এরপরে তারপর হচ্ছে বললে- আপনাকে একটা এক্সাম্পল ভ্যালু দিয়ে বলেছে যে এটার জন্য তুমি সিডিএফটা প্লট করো। স্যার একটু সিডিএফ প্লটটা যদি একটু আবার বলতেন 0.2 এর জন্য। যদি 0.4 0.2 0.4 0.6 এভাবে ইনক্রিজ করলে সো আচ্ছা, সো ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার 0.2, এটা হচ্ছে 0.4, 0.6, এটা হচ্ছে 0.8, এটা হচ্ছে 1। ঠিক আছে, আপনার প্রথমবার হচ্ছে কত 0.2, তারপরের বারে আরো 0.2, তারপরের বারে আরো 0.2, তারপরের বারে আরো 0.2, তারপরের বারে গিয়ে 1। এটা হচ্ছে আপনার সিডিএফটা। জি স্যার বুঝতে। ওকে, জি স্যার। আচ্ছা স্যার 3.34 টা দেখেন তো স্যার। হুম 3.4 কি বলছে, স্কেচ দ্য পিডিএফ স্যার অ্যাসোসিয়েটেড স্যার স্যার 3.34 এটা 3.34 1.53 এই চ্যাপ্টারটা একটু শেষ করে গেলে ভালো হতো। 1.5 এই চ্যাপ্টারে শেষ। এই চ্যাপ্টারে বেসিক্যালি আমি আর কিছু ডিসকাস করতে চাচ্ছি না, স্যার একটু মানে এখানে 1.53 টা স্যার একটু দেখলে ভালো হতো। কারণ এখানে প্রত্যেকটা প্রবলেম হচ্ছে এই, সুতরাং আপনাদের আমি যেটা বুঝতে পারছি আপনাদের মোটিভেশন যে আপনাদের যার যে প্রবলেমটা পড়েছে সেটা হচ্ছে কিভাবে কি হবে না হবে সেটা হচ্ছে আপনারা ইয়ে করতে যাচ্ছেন, বাট দ্যাটস নট হোয়াট আই এম এক্সপেক্টিং। ঠিক আছে, আমি যেটা আপনাদের জন্য আলোচনার বিষয়বস্তু যে সিডিএফ কিভাবে করতে হবে, পিডিএফ কিভাবে করতে হবে, ঠিক আছে, সেইগুলোতে যদি আমাদের কোনো প্রবলেম থেকে থাকে সেগুলো আমরা ডিসকাস করব। অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, আপনাকে একটু চিন্তা ভাবনা করে একটু পড়াশোনা করে সেই কাজটা করতে হবে। বাট আপনাকে যে প্রবলেমটা দেওয়া হয়েছে এটা আপনার জন্য আরো বেনিফিশিয়াল এই কারণে যে আপনি যেটা যদি ভালোভাবে করতে পারেন সেটা আপনার পরীক্ষা প্রিপারেশন একটা না স্যার এটা আমার প্রবলেম না, আমার প্রবলেম হ্যাঁ আমি কোনটা বলছি তাহলে সেটা আপনার পরীক্ষা প্রিপারেশনের জন্য ভালোভাবে কাজে লাগবে। ওকে, এখানে সবগুলো প্রবলেম আমি যেগুলো দিয়েছি সবগুলো হচ্ছে কম বেশি সিমিলার প্রবলেম। আচ্ছা, কিছু প্রবলেম দিয়েছি সিডিএফ পিডিএফ বা র্যান্ডম ভেরিয়েবল থেকে, কয়েকটা প্রবলেম দিয়েছি হচ্ছে আপনাদের এই পারমুটেশন কম্বিনেশন বা মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল থেকে। এর বাইরে আর কোনো আলাদা যেগুলো হচ্ছে এখানে আরো অনেক ধরনের প্রবলেম ছিল সেগুলো কিন্তু আমি টাচই করিনি আপনাদের জন্য বা অ্যাসাইনমেন্ট আকারে সেগুলো দিইনি। ঠিক আছে স্যার এক্সারসাইজ থেকে কত মার্ক আসতে পারে স্যার? এক্সারসাইজ থেকে কত মার্কস আসতে পারে এই মুহূর্তে বলতে পারছি না। 100 মানে টোটাল 50 মার্কসের 80% এক্সারসাইজ থেকে থাকতে পারে। কেননা এক্সারসাইজে যে প্রবলেম দেয়া আছে এক্সাম্পলের মধ্যে একই টাইপের প্রবলেম দেয়া আছে, আমি যদি বানাইয়াও যদি দেই ওই টাইপের প্রবলেমই তো, আপনি হুবহু সেম ভ্যালু পাবেন এইটা ধারণা করা খুব একটা ভুল হবে। সেম ভ্যালু থাকবে না বাট ওই টাইপের প্রবলেম থাকবে। স্যার আমাদের স্যার মিডে স্যার আমাদের একটা রিভিউ ক্লাস নেওয়া হয়েছিল স্যার, যেই 3টা শীট পড়ানো হয়েছিল ওই 3টার উপর থেকে। তো স্যার ফাইনালি কি আমাদের একটা রিভিউ ক্লাস নেওয়া হবে, মানে স্যার সবগুলা জাস্ট মোটামুটি একটু স্যার রিভিউ এর জন্য? আমি যেটা ইয়ে করেছি যে রিভিউ বলতে আমি সবসময় এক্সপেক্ট করি যে আপনি অলরেডি জিনিসটা পড়াশোনা করেছেন, জি আপনার স্যার। কিছু জায়গায় হচ্ছে প্রবলেম আছে সেগুলো অ্যাড্রেস করব আমি। সেই প্রবলেমগুলো কি কারণে প্রবলেম হচ্ছে কি বুঝতে পারছেন না সেগুলো অ্যাড্রেস করা।
কিন্তু আমি যদি এখন যদি আলোচনা করতে যাই দ্যাট মিন্স আমাকে আসলে সবগুলো লেকচার হচ্ছে আবার পুরোপুরি কমপ্লিট করতে হবে। আচ্ছা, স্যার সেটা আমাদের মনে হয় একটা লেকচার না আবার ওই 6টা লেকচারের টাইমের মতো লেগে যাবে। স্যার যেই মানে স্যার অ্যাসাইনমেন্ট গুলো এরকম ভাবে দেয়া ছিল যে মানে স্যার কোন একটা এক্সারসাইজের মতো সিমিলার একটা প্রবলেম স্যার ক্রিয়েট করে ওটা সলভ করতে, মানে ডিফারেন্ট কিছু এক্স্যাক্টলি। ভ্যালু দিয়ে। স্যার হুম, ওটা কি আমাদের ইচ্ছে মতো যে কোনো একটা ভ্যালু দিয়ে আমরা আমাদের মতো করে সলভ করলেই হবে? হ্যাঁ 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 হ্যাঁ, আর স্যার ওই যে মার্কস এক্সারসাইজের সাথে সিমিলার, ঠিক আছে। আপনি অন্য একটা এনভায়রনমেন্ট চিন্তা করতে পারেন, অন্য একটা ভ্যালু চিন্তা করতে পারেন, কিন্তু ঠিক স্যার আছে, আমি আমার ভ্যালুটা দিয়ে সলভ করব স্যার। সলভ করবেন, ঠিক আছে। জি স্যার। তাহলে আপনি এক্সারসাইজটা অলরেডি যদি সলভ করতে পারেন, সেটার মতো একটা প্রবলেম আপনি অলরেডি যদি সলভ করেন, আপনি চিন্তা করতে পারেন যে দুইটা প্রবলেম আপনি অলরেডি সলভ, হ্যাঁ স্যার। আপনি নিজে ক্রিয়েট করেছেন। তার মানে এরকম আরো ডিফারেন্ট ভ্যালু দিয়ে ডিফারেন্ট এনভায়রনমেন্টে আরো যে কোনো প্রবলেম দেয়া হোক না কেন, আমার ধারণা আপনি সলভ করতে পারবেন। জি স্যার। স্যার এখানে মানে স্যার আরেকটা কোশ্চেন ছিল যে স্যার যেইগুলা স্যার হচ্ছে মার্ক অফ ট্রানজিশন ম্যাট্রিক্স এর মানে এক্সারসাইজ স্যার, তো হুম। স্যার ওখানে ওগুলাতে বলা হয়েছিল যে ম্যাট্রিক্স স্ট্রেট ইন মানে কোন একটা এক্সারসাইজের মার্ক অফ চেইনের মাধ্যমে এবং ওইগুলাকে জাস্টিফাই করার জন্য। তো হুম। স্যার যেখানে 3x3 ম্যাট্রিক্স দেয়া, তো ওটাকে স্যার আমরা জাস্ট কি স্যার মানে কতটুকু বা কোন পর্যন্ত মানে স্যার জাস্ট একটু মুখে যদি বলতেন স্যার করার জন্য এটাই হচ্ছে বলছেন। আজকে প্রথম আলোচনা ছিল, যেটা মনে হয় আপনি মিস করেছেন। জি স্যার মানে এর পেজ জন্যই স্যার নাম্বার 75, ঠিক আছে। মানে স্যার বইয়ের 3.1 এর কথা বলেছিলাম স্যার। আমি বুঝতে পারছি মার্কভ ম্যাট্রিক্স কিনা, সেটা জাস্টিফিকেশন আপনি জানতে চাচ্ছেন। মানে স্যার এখানে বলা হয়েছিল যে ডিটারমাইন ওয়েদার দ্য ম্যাট্রিক্স স্টেটেড ইন এক্সারসাইজ মানে স্যার 3.21 আমি বুঝতে is a- পেরেছি, তো বললাম, ঠিক আছে। এটা আমরা আজকে এখানে অলরেডি অনেকক্ষণ স্যার যাবত আলোচনা ভিডিওটা আজকে করেছি। দিয়ে দিতে পারলে মনে হয় খুব ভালো হতো। তাহলে কোনটা? যা মিস করছে স্যার ভিডিও আজকের ভিডিওটা দিয়ে দিলে তাহলে হ্যাঁ 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 হ্যাঁ, অলরেডি রেকর্ড হচ্ছে। এটা আলোচনা আমরা করেছি, বেশ ভালোভাবেই করেছি, সবাই মোটামুটি ভালোই ক্লিয়ার হয়ে গিয়েছে। আপনি যে কোয়েশ্চেনটা করেছেন এটা এখানে 4টা পয়েন্টের সাপেক্ষে হচ্ছে অ্যান্সার করতে হবে, এবং জি স্যার। রেকর্ডিং থেকে হচ্ছে আপনি সেটা বুঝে যাবেন আমি আশা করছি। স্যার তাহলে ওটা আমি দেখে নিব, কিন্তু স্যার জাস্টিফাই বলেছে যে স্যার তাহলে আমি যেভাবে সলভ করব স্যার কি জন্য এটা হলো ওই অ্যানসারটা কি আমি ডিটেলসে লিখে দিব? সেটাই বলেছি সেই জিনিসটা কি, মানে জাস্টিফিকেশন বলতে কি, কিভাবে জাস্টিফিকেশনটা দেবেন সেটা আলোচনায় আছে, ঠিক আছে। ডোন্ট ওয়ারি, ওইটা ওইখানে আলোচনা আছে, এবং এত ভালোভাবে আলোচনা হয়েছে আমাদের আজকে, সবাই পার্টিসিপেট করেছে আলোচনায়, আমরা কয়েকটা প্রবলেম এখানে সলভও করে ফেলেছি কি ধরনের আনসার হবে। সো আশা করি ওটা আপনার সমস্যা হবে না। স্যার আরেকটা কোশ্চেন ছিল হচ্ছে যে মার্ক অফ চেইনের যেই এক্সারসাইজটা বলবে যে শুধু প্রবলেম স্টেটটা সলভ করার জন্য, স্যার ওটা কি জাস্ট সলভ করলেই হবে নাকি এটার সাথে আমাদের ডিসক্রাইব করতে হবে? আপনার এই কোয়েশ্চেন আমি বুঝতে পারিনি। স্যার 3.35 এর কথা বলেছিলাম স্যার। স্যার 3.35 স্যার। 3.35, হ্যাঁ, কনস্ট্রাক্ট দ্য স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্স, ঠিক আছে। প্রথম যেটা ট্রানজিশন ম্যাট্রিক্স তৈরি করতে হবে। সেকেন্ড যে প্রবলেমটা বলা হচ্ছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি that it will be partly cloudy tomorrow given that it is sunny today? জি স্যার। সুতরাং আপনাকে হচ্ছে আগে এইটার সাপেক্ষে হচ্ছে প্রত্যেকটা জিনিসের যখন ট্রানজিশন ম্যাট্রিক্স তৈরি করেছেন, সরি ট্রানজিশন ম্যাট্রিক্স বলতেছি, স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম যখন তৈরি করেছেন সেখান থেকে কিন্তু আপনি অলরেডি এই জিনিসটা পেয়ে যাবেন। মানে স্যার এখানে বলেছে শুধু হচ্ছে ক্লাউডি টুমোরো গিভেন দ্যাট ইট ইজ সানি টুডে, মানে স্যার এই বিসিটা স্যার একটু মানে বুঝতে পারিনি স্যার, এই জন্য আসলে বলেছিলাম। এখানে আপনার বেশ কয়েকটা জিনিস দেয়া আছে, আমি এই মুহূর্তে আসলে এটার অ্যান্সার করতে পারছি না, বাট স্যার অ্যানসার বলতে হবে না স্যার, জাস্ট একটু ম্যাথটা একটু না, আমি সেটাই স্যার। বলছি যে এইখানে হচ্ছে বেশ কিছু জিনিস দেয়া আছে, যে হ্যাঁ স্যার, এখান থেকে হচ্ছে আপনাকে আগে স্টেট ট্রানজিশন ডায়াগ্রামটা তৈরি করতে হবে। ড্র করতে হবে। স্যার হ্যাঁ আমি স্যার। এটার কথা বলছিলাম যে স্যার ধরেন আমরা যে এর জন্য যে লেকচারে এবিসি বের করলাম, হাফ বি এর জন্য এবিসি বের করলাম, তো এখানে তো এরকমই বললো যে এ থেকে এর প্রবাবিলিটিটা, এটা কি শুধু জাস্ট ভ্যালুটা হবে যেটা ট্রানজিশন ম্যাট্রিক্স আমরা বসালাম?
ভ্যালু বলতে মানে এই যে আমরা পার্সেন্টেজ গুলোতে তো পয়েন্ট করে ট্রানজিশন ম্যাট্রিক্স বানালাম, হ্যাঁ, সেখানে যে প্রবাবিলিটির ভ্যালুটা ক্যালকুলেশন করে যে প্রবাবিলিটির ভ্যালুটা আসছে সেই ভ্যালুটাই আপনার কাছে জানতে চেয়েছে। হোয়াট ইজ দ্য মানে প্রবাবিলিটি? যেমন এ থেকে বি এর যে পয়েন্টটা ওইটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। এখানে এটাই জানতে চেয়েছে। এখানে আপনার এখানে আর 1 বছর বা 2 এই বছর বা S 10 গুলোর ইয়ার্স সাথে এর এস এর এগুলো ওই লাগবে না। এটা বলে নাই। ও স্যার 10 ইয়ার্স বলাতে স্যার পি অফ 9 বের করাটা তো অনেক টাফ হয়ে যাবে, এরকম কি আসবে এত বড়? এই মুহূর্তে বলতে পি পারছি টু না দি সেটা। পাওয়ার 9 এই মুহূর্তে স্যার, সেটা বলতে তাহলে তো পারছি না। স্যার 9টা পি বের করতে হবে নাকি কোনো শর্টকাট ওয়ে আছে? না, কোনো শর্টকাট ওয়ে নাই। যদি 10 ইয়ার্স যদি বলে থাকে তাহলে পি অফ 10 বের করতে হবে। 9টা পি তাহলে স্যার পুরো এক্সামের টাইমটা এই 10 ইয়ার্স বের পুরো করতে তো যাই স্যার লাগবে। 10 ইয়ার্স বের করতে practice চলে যাবে। আচ্ছা, যদি এরকম জি, স্যার। ম্যাট্রিক্স এর চিন্তা গুণ হয়ে থাকে এমনিতেই ভুল হতে যায়, তাহলে ধরে তারপরে নিতে পারেন যে যেটা 3 ঘন্টা ব্যাপী আপনাকে ক্যালকুলেশন করা লাগবে সেটা ডেফিনেটলি আপনার একটা প্রবলেমের মানে একটা কোয়েশ্চেনের জন্য থাকবে না। ঠিক আছে? স্যার স্যার একটু আমাদের স্যার খেয়াল রেখেন স্যার, একটু সহজ কোশ্চেন করেন, এত না না, আমি কোনটা বলেছি আপনি কি আমার কথা বুঝতে পারছেন? স্যার বুঝতে যদি এইটা পেরেছি। সলভ করতে যদি আপনার যদি 3 ঘন্টা যদি লাগে তাহলে ডেফিনেটলি এটা 3 ঘন্টার একটা কোয়েশ্চেনের অ্যান্সারের জন্য এটা হবে না, তাই না? আর এটা করার জন্য ডেফিনেটলি না আপনার স্যার, মানে 3 বললাম ঘন্টা স্যার লাগবেও না। লেকচার থেকেও স্যার কিছু আচ্ছা সেটা কথা যে অনেকে হচ্ছে অনেক ফাস্ট পারে বা কিছু পারে, কিন্তু হ্যাঁ, সুতরাং 2-4 আমাদের জন হচ্ছে পারলে তো স্যার ওইভাবে হবে না, হচ্ছে মানে ওভারঅল একটা একটু কনসিডার করুন। টাইম হচ্ছে এভারেজ একটা টাইম হিসেব করে আমাকে ইয়ে করতে হবে। ঠিক আছে, যে এভারেজ অন এভারেজ এরকম টাইম লাগতে পারে, সেটা চেয়ে কারো কম লাগতে পারে, সেটা চেয়ে কারো বেশি লাগতে পারে, বাট আমরা সবসময় একটা এভারেজ ধরে নিয়ে হচ্ছে, কারণ আমরা যখন কোয়েশ্চেন করি তখন তো আমাদের একটা টাইম এস্টিমেশন করতে হয় যে স্টুডেন্টদেরকে হচ্ছে 5টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে, সুতরাং 5টা কোয়েশ্চেন 2.5 ঘন্টায় তাকে সলভ করতে হবে। অন এভারেজ প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য মার্কস হচ্ছে টাইম হচ্ছে 30 মিনিটস। সুতরাং 30 মিনিটস এর মধ্যেই একটা কোয়েশ্চেনের আনসার করতে পারবেন এরকম কোয়েশ্চেনই হচ্ছে আপনাকে দেওয়া হবে। ওয়ান্স এগেইন ইটস অন এভারেজ। কারো দেখা যাবে একটা কোয়েশ্চেন অ্যান্সার করতে 40-50 মিনিট লেগে যাচ্ছে, আবার সে হয়তো অন্য একটা কোয়েশ্চেন অ্যান্সার করতে হয়তো 20 মিনিট লাগাচ্ছে। ইট উইল ডিপেন্ড, বাট অন এভারেজ 30 মিনিটস এর মধ্যে আপনার কোয়েশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে। এরকম কোয়েশ্চেনই হচ্ছে আপনার জন্য দেয়া থাকবে। স্যার আমাদের মেকআপের রেজাল্ট কবে দিবেন? আনফরচুনেটলি এটা আমি আজকে কভার করতে পারি নাই। আমি হয়তো কালকে মধ্যে আপনাদের এটা জানিয়ে দেব, গুগল ক্লাসরুমে পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার লেকচার থেকে কত মার্কস আসতে পারে স্যার, লেকচার রিলেটেড কোশ্চেন? লেকচার থেকে তো আপনার 100% থাকবে। স্যার আমাদের তো একদম এবার এক্স্যাক্টলি সাজেশনই লেকচার দেন থেকে হয়নি। যদি বলি তাহলে সেটা 0% হতে স্যার পারে। এক্সারসাইজ গুলো তো লেকচারের ভিতরে নাই, সব বাইরেতে। এই তো বললাম যে এক্সারসাইজ স্যার না একটু শুধু সাজেশন দেন স্যার আমাদের, স্যার আসলে স্যার মানে মিড থেকে স্যার কত মার্কস থাকবে স্যার, বা ফাইনাল থেকে কত? স্যার আমরা আসলে মানে অনেকে স্যার যারা কম প্রিপারেশন নিতে চাচ্ছি বা নিব স্যার, আসলে তাদের জন্য ভালো হয় স্যার যদি একটু শর্ট সাজেশন দিয়ে যেত স্যার। ওরকম কোনো শর্ট সাজেশন না, যেটা হচ্ছে 6টা মাত্র লেকচার, তো জি স্যার। 6টা থেকে হচ্ছে আপনাদের কোয়েশ্চেন আসবে 60টা। সুতরাং আপনি বুঝতেই পারতেছেন প্রত্যেকটা থেকেই কম বেশি একটা করে কোয়েশ্চেন থাকবে। তো সেই হিসাবে আপনার মিড টাইমে 3টে লেকচার কভার হয়েছে, আপনার সেখান থেকে অন এভারেজ 50% এর মতো কোয়েশ্চেন থাকবে। অন এভারেজ আমি বলছি আবারও। ঠিক আছে? জি স্যার। কোয়েশ্চেন সবগুলা লেকচার থেকে, যে সমস্ত সবগুলা লেকচার থেকে বলতে যে সমস্ত টপিকস আমরা আলোচনা করেছি সেগুলো থেকে কোয়েশ্চেন আসবে। আমরা যদি টপিক যদি বলি, টপিক কি ছিল এখন আপনি চিন্তা করে ফেলতে পারেন। ঠিক আছে, পারমুটেশন, কম্বিনেশন, তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল, প্রবাবিলিটি, তারপর র্যান্ডম ভেরিয়েবল, ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন, এগুলো দিয়ে আমাদের 3টা লেকচার শেষ। আর স্যার তারপরে স্লাইড তো স্যার 5টা, স্যার লেকচার তো স্যার 5টা স্যার, স্লাইড আর কি আপনার প্রেজেন্টেশন স্লাইড 5টা না স্যার? ছয়টা ছয়টা Slide মিডিয়া 6টা। ফাইনালে 3টা। 6টা। একটা মিস করছি তাহলে আমি।
আচ্ছা মানে আপলোড আমি করার সবগুলা কি আপলোড করা হয়নি? স্যার করেছেন স্যার স্যার আপনার করেছেন ক্লাস স্যার ক্লাসরুমে মানে লাস্ট 4-5 দেখলাম স্যার স্যার ক্লাসরুমে। আপলোড করে দিয়েছি, আপনি একটু দেখেন, ভালো করে চেক করেন, সবই সবই আছে, ভিডিও সহ ভিডিও আপলোড আছে করছে। সবই। আছে মনে স্যার হয়। আচ্ছা যাই হোক, আমি নিজেও আরেকবার স্যার দেখবো যদি লেকচার না 5 করা এর থাকে। লাস্টে একটু প্রবলেম আছে। কোনটাতে? লেকচার 5 স্যার। লেকচার 5। লেকচার 5 দেখতে পাচ্ছি কি? একদম লাস্ট পেজে যে অঙ্কটা আছে। একদম জি, স্যার। লাস্ট পেজে যে অঙ্কটা আছে। স্যার আমাদের ম্যাথ কি স্যার শুধু এক্সারসাইজ থেকেই থাকবে স্যার? স্যার শীতের স্যার মধ্যে এইটা জি স্যার এইটা এইটাতে কি সমস্যা? স্যার এখানে যে ভ্যালু গুলো দেওয়া আছে, সোর্স ইজ আইডিয়াল, তারপরে এই যে ভ্যালু গুলো থেকে যে একটা থেকে আরেকটা ট্রান্সমিশনটা হচ্ছে, এটা স্যার ক্লিয়ার না স্যার। আচ্ছা, সো এইটার জন্য আপনাকে কিন্তু কিছু জিনিস চিন্তা করতে হবে, ঠিক আছে? ডেসক্রিপশনটা যেভাবে দেয়া আছে সেখান থেকে হচ্ছে আগে এই জিনিসগুলো বের করতে হবে। যেমন সলিউশনের মধ্যে আগে যে স্টেট গুলা কিন্তু সরাসরি দেয়া নাই, কিন্তু স্টেট গুলা কি কি হচ্ছে সেটা আমাকে কিন্তু নেটওয়ার্কিং কনসেপ্ট থেকে এগুলা কিন্তু চলে আসছে, ঠিক আছে? যেমন বলা হচ্ছে অন অফ সোর্স ডাটা সোর্স জেনারেটস ইকুইভ্যালেন্ট প্যাকেটস উইথ প্রবাবিলিটি এ পার টাইম স্টেপ, ঠিক আছে? সো এই প্রবাবিলিটিতে সে প্যাকেট জেনারেট করতেছে, তার মানে সে প্যাকেট জেনারেট করতেও পারে নাও করতে পারে। এটা হচ্ছে প্রথম কথা, অন অফ ডাটা সোর্স হওয়ার কারণে। যদি জেনারেট করে থাকে তাহলে তার প্রবাবিলিটি হচ্ছে এ, আর যদি জেনারেট যদি না করে তাহলে প্রবাবিলিটি কত হবে? 1 - a, ঠিক আছে? যেহেতু আমরা জানি টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1। আচ্ছা, তারপরে হচ্ছে দ্য চ্যানেল ইন্ট্রোডিউসেস এররস ইন দ্য ট্রান্সমিটেড প্যাকেটস। সো যে প্যাকেটগুলো সে ট্রান্সমিট করতেছে সেগুলোর মধ্যে আবার এররও হতে পারে, আবার এরর ছাড়াও মানে সাকসেসফুলিও রিসিভ হতে পারে উইদাউট এনি এরর, আবার রিসিভ হতে পারে উইথ এরর। সো এখানে আবার দুই ধরনের ঘটনা আছে। সো যদি এরর হয়ে থাকে তাহলে সেই এররের প্রবাবিলিটি হচ্ছে ই, আর আমরা জানি যদি আমাদের এরর যদি হয়ে থাকে তাহলে আবার সেটাকে রিট্রান্সমিট করতে হবে। প্যাকেট যদি এরর হয়ে থাকে তাহলে তো সেটা সাকসেসফুলি আসলে রিসিভ করতে পারলো না, তাহলে সেটাকে আবার রিট্রান্সমিট করতে হবে। আর যখন এই প্যাকেটটা সাকসেসফুলি রিসিভ হলো উইদাউট এনি এরর, তখন কিন্তু আমার আসলে কোনো কাজ নাই, আমি স্যার তখন তাহলে আবার 2 নাম্বার স্টেটটাকে আমরা তো লাস্টেও নিতে পারতাম, যে সোর্স ইজ রিট্রান্সমিটিং এ ফ্রেম, এটা স্যার লাস্টে নিতে পারতাম না, এররের পরে। স্টেটের নাম্বারিং আপনি যে কোনো ভাবে করতে পারেন, সেটা কোনো সমস্যা নাই। স্টেটের নাম্বারিং এখানে যে এক নাম্বার স্টেটকে সোর্স ইজ আইডল যে বলছে, আপনি এটাকে 4 নাম্বার স্টেট দিয়ে বর্ণনা করেন, সেটা কোনো সমস্যা নাই। 2 নাম্বার স্টেটকে যে সোর্স ইজ রিট্রান্সমিটিং এ ফ্রেম, এটাকে 2 নাম্বার জায়গায় আপনি যদি 3 নাম্বার স্টেট দিয়ে যদি রিপ্রেজেন্ট করেন, কোনো সমস্যা নাই। বাট স্টেট এখানে এই 4টা স্টেট হবে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। স্যার 2 থেকে 1 এ যে আসার যে ইয়াটা স্যার, এটা কিভাবে হবে? দেখেন এই জিনিসগুলো কিন্তু অলরেডি এখানে আমরা এইভাবে বর্ণনা করার চেষ্টা করছি। প্রথম দেখেন the source stays idle, ঠিক আছে, with probability 1 - a। কিভাবে হলো সেটা একটু আগে আমি বলেছি যে সে প্যাকেট যদি জেনারেট করে তার প্রবাবিলিটি হচ্ছে a, তাহলে প্যাকেট যদি জেনারেট না করে তার প্রবাবিলিটি কত হবে? 1 - a, কারণ প্যাকেট জেনারেশন এবং আইডল এই দুইটা সামেশনে তো হচ্ছে 1। ওকে, তাহলে আমরা S1 স্টেটে বলেছি কি সোর্সটা হচ্ছে আইডল, তাহলে সে যদি প্যাকেট যদি জেনারেট না করে যদি আইডেলি থাকে তাহলে তার প্রবাবিলিটি কত? 1 - a। তাহলে তার মানে দাঁড়াচ্ছে কি, সে S1 স্টেটে আছে, পরের টাইম স্টেপে সে কোনো প্যাকেট জেনারেট করে নাই, তার মানে সে আইডল আছে, তাহলে সে ওই S1 থেকে S1 স্টেটেই থাকার প্রবাবিলিটি কত? 1 - a। ওকে, সো S1 থেকে S1 এর প্রবাবিলিটিটা বোঝা গেল কিভাবে 1 - a হলো। জি স্যার, এটা বুঝছি। তারপরে চলে আসি S1 থেকে S3, তার মানে কি আইডল থেকে কোথায় যাচ্ছি? S3 আমি বলছি এরর দিয়ে নাকি? নো এরর। স্যার জিরো গুলা স্যার একটা বোঝান স্যার, জিরো এটা যে হবে এটা তো মানে কোথায় হবে কিভাবে হবে এটা তো আমরা কনফার্ম থাকবো না। S1 থেকে S2, S1 আচ্ছা এখান থেকে খেয়াল করেন এই যে স্টেট গুলো আছে
আমি কোন কোন স্টেট থেকে কোন কোন স্টেটে যেতে পারি আগে সেটা বুঝে নিই, তাহলে সেটা বোঝা ক্লিয়ার হয়ে যাবে। জি স্যার, এটা প্রবলেম করছে। সো আমি আইডল আছি, আইডল থেকে আমি কি করতে পারি, প্যাকেট ট্রান্সমিট করতে পারি। আমি কিন্তু আইডল থেকে রিট্রান্সমিট করতে পারবো না। আমার যদি প্যাকেট যদি এরর হয়ে থাকে তখনই শুধুমাত্র আমি রিট্রান্সমিট করতে পারবো, ঠিক আছে? আমি প্যাকেট রিট্রান্সমিট কিন্তু মানে প্যাকেট প্রথমে ট্রান্সমিট না করে কিন্তু রিট্রান্সমিট করতে পারবো না। সুতরাং আইডল থেকে আমি কখনোই রিট্রান্সমিট স্টেটে যেতে পারবো না। জি স্যার। কথা বুঝতে পারছি কি আমি? জি স্যার। আইডল থেকে আমি কখনো রিট্রান্সমিটে যেতে পারবো না, কারণ আমাকে আগে ট্রান্সমিট করতে হবে। ট্রান্সমিশনে যদি এরর হয় তাহলে হচ্ছে আমি রিট্রান্সমিশনে যাব। সুতরাং আইডল থেকে আমাকে ট্রান্সমিটেড স্টেটে চলে যেতে হবে, আইদার সেটা 3 হতে পারে অথবা 4 হতে পারে, 2 আমি কখনোই যাব না 1 নম্বর থেকে। আর যখন সে আইডিয়াল থেকে ট্রান্সমিটার স্টেটে যাবে তখন তাকে আগে অ্যাক্টিভ হতে হবে বলে ওখানে এ আসছে 3 নম্বরে, যেটা 1 থেকে 3 যেটা যাচ্ছে। অ্যাক্টিভ বলতে সে প্যাকেট জেনারেট করছে, ঠিক আছে, উইথ প্রবাবিলিটি এ। কেননা প্যাকেট জেনারেট যদি না করতো তাহলে তো সে আইডিয়াল স্টেটে থাকতো, ঠিক আছে? সে প্যাকেট জেনারেট করেছে এবং প্যাকেট ট্রান্সমিট করেছে, বাট সেখানে দুইটা সিচুয়েশন হতে পারে। একটা হচ্ছে প্যাকেটটা কোনো এরর ছাড়াই সাকসেসফুলি রিসিভ হয়েছে, আর একটা হচ্ছে এরর অবস্থায় রিসিভ হয়েছে বা প্যাকেটটার মধ্যে এরর হয়ে গেছে। ওকে, সো যদি সে প্যাকেটটা যদি উইদাউট এনি এরর যদি রিসিভ করে তাহলে এক ধরনের প্রবাবিলিটিতে রিসিভ হবে, আর যদি উইদাউট এরর দিয়ে যদি রিসিভ হয়ে থাকে তাহলে প্যাকেট জেনারেট করছে এ প্রবাবিলিটি দিয়ে আর রিসিভ করছে ই প্রবাবিলিটি দিয়ে, তাহলে এ ই এই প্রবাবিলিটিতে সেটা হচ্ছে রিসিভ হবে। তাহলে সেখান থেকে আমি বের করে ফেলতে পারি যে আমার উইদাউট এরর রিসিভ হওয়ার প্রবাবিলিটি কত, এবং সেটা কিন্তু আমরা আজকে যে প্রথম যে জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম যে সবগুলা সামেশন হবে হচ্ছে 1, সেটা আমি এখান থেকে বের করে ফেলতে পারি। বাট সেখান থেকে বের করতে না চাইলে এমনিতেও বের করতে পারবো। এরর হওয়ার 3 নম্বর স্টেট কোনটা, যে নো এরর, এরর হওয়ার প্রবাবিলিটি কত, ই। তাহলে এরর না হওয়ার প্রবাবিলিটি কত, 1 মাইনাস ই, 1 মাইনাস ই। আর তার সাথে আমার প্যাকেট জেনারেট হচ্ছে বা প্যাকেট যে ট্রান্সমিট হচ্ছে তার প্রবাবিলিটি কত, এ। এখন কোশ্চেন আসতে পারে যে এই দুটো মাল্টিপ্লিকেশন হলো কেন স্যার, তাই না? এ এর সাথে মাল্টিপ্লিকেশন হলো কেন, এ এর সাথে ই মাল্টিপ্লিকেশন কেন হলো, বা এ এর সাথে 1 মাইনাস ই কেন মাল্টিপ্লিকেশন হলো, সেটা আনসার কি আমরা জানি বা বলতে পারি কেউ? আর ওই যে প্যাকেট তো জেনারেট করবে, ইরর হবে, নয়তো ইরর হবে না, তো জেনারেট করার সাথে ঘটনাটা সিমালটেনিয়াসলি ঘটছে, এজন্য মাল্টিপ্লিকেশন। দুইটা ঘটনা ইন্ডিপেন্ডেন্ট, সিমালটেনিয়াসলি তো ঘটতেছে বাট ইন্ডিপেন্ডেন্ট, মানে আমার এটা এরর হতেও পারে নাও হতে পারে। আমার প্যাকেট ট্রান্সমিশনের সাথে এরর হওয়া না হওয়ার আসলে কোনো সম্পর্ক, দুইটা ঘটনাই স্বাধীনভাবে ঘটতে পারে। মানে স্যার প্যাকেট জেনারেটের সাথে ইরর আর প্যাকেট জেনারেটের সাথে নট ইরর, এটা মানে সিমালটেনিয়াসলি ঘটছে, ইন্ডিপেন্ডেন্টলি ঘটছে, এজন্য মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে? এবং মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল অ্যাপ্লাই হওয়ার কারণে এ এর সাথে ই বা এ এর সাথে 1 মাইনাস ই মাল্টিপ্লাই হয়ে গেছে। ক্লিয়ার কি একদম প্রথম কলামটা প্রত্যেকটা জিনিস? জি স্যার। এখন দেখেন দ্বিতীয় কলামটা মানে হচ্ছে আমার S2। সো S2 থেকে S1 এ কি আমি আসতে পারি, বা S2 আমার কি, রিট্রান্সমিটিং স্টেট, ঠিক আছে? রিট্রান্সমিটিং স্টেট থেকে আমি কোথায় যাব, আইডিয়ালে। আইডিয়ালে যাব, ঠিক আছে? রিট্রান্সমিটিং স্টেট থেকে কি আইডিয়ালে যাব? আবার চিন্তা করেন, রিট্রান্সমিটের পরে যদি আবার এরর আসে, সো রিট্রান্সমিটিং স্টেট থেকে তার মানে আমি হচ্ছে প্যাকেট ট্রান্সমিট করব, ঠিক আছে? রিট্রান্সমিশন স্টেট থেকে আমি আবার প্যাকেট ট্রান্সমিট করব, সেটা যদি সাকসেসফুলি যদি এরর ফ্রি ভাবে নো এরর দিয়ে যদি রিসিভ হয় তাহলে হচ্ছে আমি আইডিয়ালে যাব, ঠিক আছে? স্যার হচ্ছে রিট্রান্সমিট, তারপরে হচ্ছে ট্রান্সমিটেড উইথ নো এরর, তারপরে পারবো হচ্ছে আইডিয়ালে যেতে, তারপরে পারবো হচ্ছে আইডিয়ালে যেতে। সেই জন্য এখন খেয়াল করে দেখেন S2 থেকে S1, ঠিক আছে, প্রবাবিলিটি 0। S2 থেকে S2 মানে রিট্রান্সমিটিং স্টেট থেকে আবার রিট্রান্সমিটিং স্টেটে কোনো প্রবাবিলিটি নাই, ঠিক আছে? একই স্টেট হলে 0 হবে, 0 হবে, হ্যাঁ, মানে একই স্টেট হলো না, সেখানে যদি যাওয়ার যদি কোনো প্রবাবিলিটি যদি না থাকে তাহলে 0 হবে,
একই স্টেট হলে যে জিরো হবে নট নেসেসারি, যেমন S1 থেকে S1 এ তো 1 মাইনাস a, এটা জিরো হয়নি। একই স্টেট থেকে আরেক স্টেটের যে একই স্টেটে সে পরের স্টেপে থাকলেই যে জিরো হবে, ব্যাপারটা মোটেও সেরকম না। ঠিক আছে, সো আমার S2 থেকে S3 তে যাওয়ার প্রবাবিলিটি কত, মানে আমি প্যাকেট ট্রান্সমিট করতেছি এবং কোনো এরর হয়নি, আমার সেই প্রবাবিলিটিটা হচ্ছে 1 মাইনাস ই। খেয়াল করে দেখেন এখানে কিন্তু এখন আর এ মাল্টিপ্লিকেশন নাই, 1 মাইনাস ই সাথে, মানে S2 এর যে কলামটা থার্ড এবং ফোর্থ কলামে, প্রথম S1 কলামের সাথে S2 কলামের পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করি। একটা হচ্ছে 1 মাইনাস ই আর একটা হচ্ছে জাস্ট ই, এ আর মাল্টিপ্লিকেশন হিসেবে নাই। তার কারণ কি, আমার অলরেডি প্যাকেটটা ট্রান্সমিট হয়ে গেছে। ঠিক আছে, সেই প্যাকেটটা কিন্তু আর নতুন করে সোর্স জেনারেট করতেছে না, আমার কাছে অলরেডি প্যাকেটটা আছে, প্যাকেটটা সাকসেসফুলি যাই নাই দেখে আমি আবার প্যাকেটটাকে পাঠাচ্ছি, কেননা প্যাকেটটা এখনো সাকসেসফুলি রিসিভ হয় নাই উইদাউট এনি এরর। সুতরাং এটা কোনো প্রবাবিলিটি জেনারেট হচ্ছে না যে এ প্রবাবিলিটি দিয়ে প্যাকেট জেনারেট হচ্ছে, এখানে কিন্তু প্যাকেট আর জেনারেট হচ্ছে না, প্যাকেট অলরেডি আমার জেনারেটেড। সো আমাকে ওই প্যাকেটটা পাঠাতেই হবে যতক্ষণ না পর্যন্ত সেটা সাকসেসফুলি রিসিভ হচ্ছে। ঠিক আছে, এই জন্য সেখানে আর কোনো প্রবাবিলিটি নাই, প্যাকেট আমি ডিরেক্টলি পাঠাচ্ছি। বাট সেখানে যদি প্যাকেট পাঠালে যদি আবার এরর হয়, তার মানে এররের প্রবাবিলিটি, আর যদি এরর যদি না হয়ে থাকে, সাকসেসফুলি যদি রিসিভ হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে 1 মাইনাস ই প্রবাবিলিটিতে। একই রকম ভাবে হচ্ছে S3, যে আমার প্যাকেটটা সাকসেসফুলি এখন রিসিভ হয়েছে, আমার প্যাকেটটা সাকসেসফুলি রিসিভ হয়েছে, সুতরাং তার প্রবাবিলিটি 1। এখন আর আমাকে অন্য কোথাও যাওয়া লাগবে না, আমি এখন আইডিয়াল স্টেটে চলে আসব। সাকসেসফুলি স্যার প্যাকেটটা উইদাউট রিসিভ নো হয়েছে। এরর হইলে তো আইডিয়াল স্টেটে যেতে পারবো। হ্যাঁ, S3 থেকে S1, এই যে এটার কথা বলছি। ঠিক আছে, S3 থেকে S1 এ আমি চলে যাব, কারণ আমার প্যাকেট যেটা ট্রান্সমিট করেছি কোনো এরর হয় নাই, রিসিভার সেটা সাকসেসফুলি রিসিভ করেছে। সো আমি এখন আইডিয়াল স্টেটে চলে আসব, আমার রিট্রান্সমিট করার কোনো বিষয় নাই, এররও হয়নি। ঠিক আছে, সো 1 প্রবাবিলিটিতে আমি এখন আইডিয়াল স্টেটে চলে আসব, আমার প্যাকেটটা সাকসেসফুলি রিসিভ হয়ে গেছে, আর অন্য সকল স্টেটের প্রবাবিলিটি তখন 0, এবং সে সাকসেসফুলি রিসিভ হলে নিজের স্টেটও আসে থাকবে না, আইডিয়াল স্টেটে চলে আসবে, রিট্রান্সমিটিং স্টেটও যাবে না, সে এরর তো হয়ই নাই। ক্লিয়ার? একই রকম ভাবে S4 থেকে S2, ঠিক আছে, যদি এরর যদি হয়ে থাকে, আমি আইডিয়াল স্টেটও আর যেতে পারবো না, আমি হচ্ছে ওই যে সাকসেসফুলি তো রিসিভ হয়ই নাই, আমাকে সাথে সাথে রিট্রান্সমিটিং স্টেটে চলে যেতে হবে, আর অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই। যদি আমার এরর যদি হয়ে থাকে, দ্যাট মিনস আমি যদি S4 এ যদি যাই, তাহলে আমাকে চলে আসতে হবে S2 তে পরের টাইম স্টেপে, যে আমার প্যাকেটটা এরর হয়েছে, সুতরাং আমাকে এখন রিট্রান্সমিশনের জন্য চলে যেতে হবে। সেই জিনিসগুলোই হচ্ছে এইখানে বর্ণনা করা হয়েছে, যেটা আমি সরাসরি হচ্ছে এইখান থেকে বলার চেষ্টা করলাম। সবগুলোর জন্য যদিও ট্রানজিশন সবগুলোর কথা বলে নাই, বাট ইম্পর্টেন্ট যে ইয়েগুলো আছে সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। তো আমাদের কি সবগুলো বলে দিতে হবে নাকি কয়েকটাই করলেই হবে, বললেই হবে? না, এইটার জন্য মানে আপনার যদি স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্স যদি বের করতে বলে, আপনার এই জিনিস দেখানোর কোনো দরকার নাই, এটা তো আপনাকে বোঝানোর জন্য এই জিনিসটা উল্লেখ করা হয়েছে, জি স্যার। এটা উল্লেখ করতে হবে না, আপনাকে ম্যাট্রিক্সটা ড্র করতে হবে। বাট ম্যাট্রিক্সটা যখন ড্র করতে যাবেন, এই জিনিসগুলো কিন্তু আপনার জানতে হবে বা বুঝতে হবে। স্যার আর এগুলো এটা তো আপনি আমরা মানে খাতায় হিসেব লেখেন। করে তো হ্যাঁ, বসাতে হবে, মানে লিখতে হবে কিনা সেটা? না, নট নেসেসারিলি লিখতে হবে, আপনি চাইলে লিখতে পারেন, না লিখলেও কোনো প্রবলেম নাই। এইখানে যে আচ্ছা। চারটা যে স্টেট আছে, এই চারটা স্টেট আর কি মনে রাখতে হবে করার সময়। হ্যাঁ, যে এখানে কি কি স্টেট গুলো হচ্ছে, সেই স্টেট গুলোর একটা থেকে আরেকটাতে ট্রানজিশন কিভাবে হ্যাঁ। হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে আপনি খাতায় লিখে করেন, মুখে মুখে করেন, কোনো অসুবিধা নাই। সেই ট্রানজিশন ম্যাট্রিক্সটা হচ্ছে আপনাকে তৈরি করতে হবে। ওকে,
স্যার এক্সারসাইজ নিয়ে খুব টেনশনে আছি স্যার। না, এক্সারসাইজ নিয়ে টেনশনের কোনো কিছু নাই। স্যার আপনি তো চ্যাপ্টার 1 এর ওখানে জি স্যার স্যার নতুন মানে দেখা যাবে যে মানে মানে- নিয়মটাই পারলাম না, পরে রেজাল্ট মেলা তো দূরের কথা, কি দেখি করে রেখেছিলাম। আর এইটার জন্য একটাই সাজেশন, সেটা হচ্ছে একটু প্র্যাকটিস। ঠিক আছে? স্যার হাজার স্যার প্র্যাকটিস প্র্যাকটিস যে করলে করবো আমি কি ভুল প্র্যাকটিস এবং করছি এই ভ্যালু জন্য কিনা চেঞ্জ তো হচ্ছে- এটা করে দিলে আইডেন্টিফাই সেটা করবো স্যার কিভাবে? পারা যায়। ভ্যালু চেঞ্জ করে দিলে লেকচার থেকে যেগুলো আপনি দিছেন এখান থেকে ভ্যালু চেঞ্জ করে দিলে স্যার পারবো, বাট একেবারে নিউ কোনো কিছু দিলে স্যার তখন ঝামেলা হয়ে যাবে। না, এই জন্যই তো আর প্র্যাকটিসের এক্সারসাইজ জন্যই গুলো তো তো হচ্ছে ওই এক্সারসাইজ টাইপেরই। গুলো দেয়া। স্যার প্র্যাকটিস যে করবো স্যার মানে এটা তো আগেই বললাম যে স্যার মানে কোন একটা কিছু থাকতো যে কোনো আনসার আছে বা কিছু, তাহলে মিলানো যেত, মানে আমি যে প্র্যাকটিসটা করতেছি এটা ঠিক আছে কিনা মানে এটুক তো মানে শিওর হতে পারছি। স্যার তখন তো প্রবলেমটা হয় মানে কোশ্চেন আমি একরকম করলাম আরেকজন আরেক রকম করলো, আসলে আসলে এখন কে সঠিক, আমি না আরেকজন, এটা তো বুঝি না স্যার। এইটার জন্য যেটা করতে পারেন আমাকে হচ্ছে আমি এই জন্যই বলেছি যে পরীক্ষার আগে যদি অ্যাসাইনমেন্টটা যদি পাঠিয়ে দিতে পারেন, আমি চেষ্টা করব এটা ইভালুয়েট করে স্যার ফেলার এটা জন্য। তো টাইমটাই নাই, আর স্যার 3 দিন পর পরীক্ষা। স্যার লিখে আমি দিবেন টাইম না? দিয়ে রেখেছি আপনাদেরকে, আমি তো বললাম পরীক্ষার পরে আমি টাইম দিয়ে রেখেছি, বাট আপনাদের পরীক্ষার জন্য হচ্ছে সেটা বেটার না হবে। স্যার আমরা যে প্রিপারেশনটা নিব সবারটা সবার কাছে দিয়ে প্রিপারেশনটা নিব সেই টাইমটাই তো নাই। তো এটা তো অনেক সময় দরকার, এতগুলো মানে আর এতগুলো অনেকে আছে যারা এখনো করেই নাই, অ্যাসাইনমেন্ট কমপ্লিটই করে নাই, তাদের তো অনেক পরের কথা স্যার। স্যার এইটা স্যার, সলিউশন আসলে বলার মতো নাই। স্যার এক্সামের আগে